পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা 65। আপনি হঠাৎ কি মনে করে কার কাছে এসেছেন? জেসির স্বর কাঁপে, ঢোক গেলে এধার ওধার পলক ছিটায়। সামনে মেহেরাব সরু চোখে তাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টে। সেই কবে থেকে এক সময় নিঃশব্দে এগিয়ে এলো। জেসি খেই হারিয়ে ফেলে, কি করবে বুঝে উঠতে না পেরে পেছোতে শুরু করে। এভাবে এগোচ্ছেন কেন? ভয় পাচ্ছি আমি, বাড়িতে ভাইয়া নেই। সম্ভ্রমহানির ভয়? মেহেরাব মুখ খুলল এবার। জেসি সায় দেয়, কিছুটা তেমনই। আর জবাব দেয়নি মেহেরাব। জেসিকেও পেছাতে দিল না, হাত বাড়িয়ে তার বাহু ধরে আটকে দিল এবং পরপরই শক্ত চেয়ালে বলল, দ্বারের দিকে এগোতে এগোতে, চলো, বহুদিন স্বাধীনভাবে বেরিয়েছ, দ্যাটস এনাফ। দু কদম এগিয়ে হাত মুচড়ামুচড়ে করতে করতে জেসি প্রশ্ন করে, কোথায় যাব আপনার সাথে? মুক্তি দিয়ে সারা জীবনের জন্য ছেড়ে চলে এসেছি না? মেহেরাব থেমে যায়, সেই সাথে জেসির হাত ও বাঁধন থেকে আলগা হয়ে গেল। এক কদম পিছিয়ে গেল সে। মেহেরাব ধীরে পিছু ঘুরে আচমকা মুষ্টিবদ্ধ হাতে পাশে থাকা ফুলদানিতে আঘাত করতেই ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝন করে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল সেটা। এরপর সে থেমে থাকেনি, দু হাতে জেসির বাহুর চেপে ধরে মুখোমুখি টেনে এনে বলল হুঙ্কার ছেড়ে, তোমরা ভাই বোন আর বন্ধু বান্ধবগুলো নাটক পেয়েছ আমার জীবনকে, আমার প্রাণের চেয়েও প্রিয় বোনকে ব্লাস্ট। রাগ সংবরণ করে মেহেরাব থেমে গেল। সে ফুঁসছে, জেসির চোখ টলমলে। থমকানো গলায় জানতে চাইল ব্লাস্ট। সেই কথা সম্পূর্ণ করেনি মেহেরাব। জেসিকে ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিয়ে বলে গেল, বিয়ে করতে ইচ্ছে হয়েছে, বিয়ে করেছ, ওকে, মেনে নিলাম। তোমাকে কখনো খোটা দিয়েছি, টর্চার করেছি কেউ, কষ্টে রেখেছি? চোখ নামিয়ে দুদিকে মাথা ঝাঁকায় জেছি। টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে। মেহেরাব ফের বলল, এরপর তোমার মনে হলো তুমি ভুল করেছ, শুধরে নেওয়া উচিত, তাই মুক্তি দিয়ে চলে এলে। মানে মন চেয়েছিল বিয়ে করলে, পরে ভুল বুঝতে পেরে চলেও এলে। এখানে এক্স্যাক্ট আমার ভূমিকা কোথায়? অ্যান্সার মি। শেষোক্ত ধমকে জেসি কেঁপে উঠল। মেহেরাব থেমে নেই। যেই মুহূর্তে আমার নামে কবুল পড়েছিলে, সেই মুহূর্ত থেকে দুজনের সম্পর্ক বাঁচিয়ে টিকিয়ে রাখা বা বিচ্ছেদের জন্য দুজনের সম্মতির প্রয়োজন পড়ে। মেবি নিয়েছিলে আমার সম্মতি? ছেড়ে আসার মতো এত বড় স্পর্ধা দেখানোর আগে জানিয়েছিলে আমায়? জেসি ফুপিয়ে কেঁদে উঠল, হাতের উল্টো পিঠে চোখ মুছে অশ্রুসিক্ত চোখ তুলে চায়। মেহেরাব নজর সরিয়ে নিল তড়িৎ। স্টপ ক্রাইং, আই ডোন্ট লাইক দিস হ্যাবিট। ধমকে কথাটি বলার ফাঁকে টেবিল থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল। জেসির চোখ মুছে নাক টানে। কেটে যায় মুহূর্ত। দুজন চুপচাপ দাঁড়িয়ে রয়। বিয়ে যেহেতু স্বেচ্ছায় করেছ, বিচ্ছেদ আমার চাওয়াতেই হবে। একা একা তো জীবন কাটানো সম্ভব না। তুমি চলে এলেও একসময় কাউকে না কাউকে লাইফ পার্টনার করতেই হবে। এর চেয়ে বরং তোমার সাথেই একটা জীবন পাড়ি দিয়ে দিই। এতক্ষণের গম্ভীর কঠোর ভাবটা কমে গিয়ে তার স্বরে শীতলতা ধরা দিল। জেসি মুখ খুলল। যাকে ভালোবাসেন না, যার জন্য আপনার চোখে কোনো মায়া নেই, ভালো লাগা নেই, তার সাথে এক জীবন কিভাবে পাড়ি দেবেন? খানিক আগের উগ্র মেহেরাব এখন শান্ত সৌম্য। ধীর পায়ে কাছে এসে নিঃশব্দে জেসির মাথার পিছে চুলে হাত গলিয়ে নিকটে এনে অধরে অধর জোড়া ডুবিয়ে দিল আকস্মাৎ, কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই। জিসান তড়িৎ করে ল্যাপটপ ফোল্ড করে গলা খাঁকারি দিয়ে কপালে হাত ঘষে, ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে নেয় এক প্রকার। দম বন্ধকর প্রলম্বিত এক চুম্বন শেষে ছাড় দেওয়া হয় জেসিকে। ছাড়া পেয়ে উল্টো ঘুরে মুখে হাত চেপে হাঁ করে শ্বাস ফেলতে লাগে সে। মনে হচ্ছে শ্বাস আটকে আছে। শরীরটা অস্বাভাবিক কাঁপছে। বুকে হাত চেপে ও হৃদযন্ত্রের ধরফর থামাতে ব্যর্থ জেসি। মেহেরাবের স্বর ভেসে আসে, এবার কি মনে হচ্ছে? শুনেছি হৃদয়ে কোনো ফিলিংস না থাকলে এভাবে দীর্ঘ সময় কিস করা যায় না। দোহাতে জামা খামছে ধরে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে জেসি। পিছু ঘুরল না। একটু আগে যে মেহেরাব তাকে কাছে টেনে নিল, ছুঁয়ে দিল, সেই মেহেরাবকে বড্ড অচেনা ঠেকছে। যতটুকু সময় বলেছিল ল্যাবে পৌঁছাতে, ততটুকু সময় লাগলো না সিয়ামের। এসেই সোজা জিসানের কেবিনে চলে এলো। হাতের ফাইলটা দেখালো জিসান। এরপর বুকে হাত বেঁধে শটান দাঁড়িয়ে থাকে। রিপোর্টে বারবার নজর হাঁটিয়ে সিয়াম ফ্যাল করে জিসানের দিকে চেয়ে বিস্ময় সমেত বলল আচমকা, আশফিয়ান বর্ণস ডিএনএ ম্যাচ উইথ জোসেফ জোয়ারদার। ইয়েস, রিপোর্ট আমাদের সেটাই তো বলছে। এ আবার কেমন টুইস্ট? আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? তুই শিওর টেস্টের জন্য আমরা যা পাঠিয়েছিলাম তা দুজনেরই, নাকি শুধুই বর্ণর? অফকোর্স শিওর। ব্যাপারটা ওকে ইনফর্ম করতে হচ্ছে না এবার? হবে তো অবশ্যই।
তবে ফেস টু ফেস। আজ মেহেদি উৎসব, ছোট বড় সকলেই মেহেদি পড়েছে। তুফাকে মাঝে রেখে মেহেদি পরিয়ে দিচ্ছে পার্লারের একজন। নুরা এক হাতে লাগিয়ে এক কোণে বসে খালি হাতে ফোনে গেম খেলছে। পাশে আরও দুটো বাচ্চা মেয়ে। আজকের জন্য তুফার ফোন তার হাতে তুলে দেওয়া হয়েছে। মাহিরের কল এসেছিল একবার। নুরার আবার দয়ার শরীর। গত কয়েকদিন ধরে বরকনের উপর হওয়া নির্মমতা সইতে না পারে এবারে তুফাকে লুকিয়ে চুরিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। সুখ শাড়ি পরছে, মেহেদি দেয়নি এবারও। উপর মহল থেকে নিষেধাজ্ঞা এসেছে বাইরের কারো কাছে যেন মেহেদি না পড়ে। রাতে তার বেপরোয়া আশিক নিজের হাতে পরিয়ে দেবে। রুমে তখন বর্ণ ছিল না। সুখ আপাতত মেরুন রঙা একটি শাড়ি গায়ে জড়িয়ে রুম থেকে বেরোলো। দুপা বাড়াতে হয়নি। তার মধ্যেই বর্ণ কোথা থেকে ছুটে এসে পুনরায় রুমে ঢুকিয়ে দরজা আটকে দিল। সুখ চরম বিরক্ত দেখিয়ে মুখ তুলে জানতে চাইল ইশারায় সমস্যা কি, হঠাৎ এভাবে রুমে টেনে আনলেন কেন? বর্ণ জবাব দিল না, চেয়ে রইল। অপলক দৃষ্টিতে সুখের চোখ, ঠোঁটের নরম মুখশ্রী, শরীরের প্রতিটি অঙ্গ যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। লজ্জায় ঘিরে ধরে সুখকে। হাতে হাত ঘষে মুখ নামিয়ে নিতে গেলে বর্ণ পুনরায় থুতনি চেপে উপরে তুলে দিয়ে কাছাকাছি এসে বলল, নিচে যাবি এভাবে? কিভাবে? বর্ণ চুপ রয়। প্রত্যুত্তরে হাতের আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে পিসমোড়ে আড়াআড়ি করে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে পুনর্বার বলল, এভাবেই যাবি। সুখ লাজুক হেসে ওপর নিচ মাথা দোলাতেই সে বলল, দেন লেটস হ্যাভ এ কিস। হতবাক হয়ে তাকালো সুখ। ছাড় পেতে ছটফটানি শুরু করে দেয় তৎক্ষণাৎ। বর্ণ বলল, শৈল মাছের মতো করছিস কেন? আমি তোর হাজব্যান্ড হই, নট এ স্ট্রেঞ্জার। অধিকার থেকে তো বঞ্চিত রেখেছিস। যা একটু জোর জবরদস্তি আদায় করি তাতেও এত ছটফট। সুখ ফ্যাকাশে মুখ করে অসন্তুষ্টিতে ঠোঁট উল্টে করুণ চোখে চেয়ে রইল। কাজিন বানরগুলো খুব চতুর। প্রতিটি সাজ অনেক সূক্ষ্ম চোখে পরখ করে তবেই তার সঙ্গ ছেড়েছে। এখন সাজ এলোমেলো করে তাদের সামনে গেলে, বর্ণভাই আদর দিয়েছে কিভাবে আমাদের একটু বল, আরও এই সেই বলে মজা লুটবে সবাই। এই পাষণ্ড পুরুষকে কিভাবে বোঝাবে সেসব? বর্ণ ভ্রু নাচিয়ে জানতে চাইল, কিছু বলতে চাস? ঠোঁট নাড়ে সুখ। হ্যাঁ। বর্ণ মুখটা এগিয়ে নিয়ে এলো। সব মনোযোগ সুখের ঠোঁটেই আবদ্ধ। সেদিকে চেয়েই নিঃশাক্ত সুরে বলল, বল, শুনছি। ছেড়ে দিন না। থেমে গিয়ে বর্ণ এক ফুরু তুলে বলল, এটাই বলার ছিল তোর? হুঁ। তুই ছাড়তে বললেই আমি নীরবে ছেড়ে দেব, এটা বিশ্বাস করিস? না। সুখ দুদিকে মাথা ঝাঁকায়। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে শীতল গলায় বলে, এটা আশফিয়ান বর্ণর কাজের প্রতি অন্ধবিশ্বাস নাকি অবিশ্বাস? পরপরই সুখের ঠোঁটের কোণে চুমুকে মুখ সরিয়ে আনে সে। তার হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ফিরে এসে যেন হাত এমনই ফ্রেশ দেখি। আজ ফুলের হাতে মেহেদির আঁচড় তুলবে স্বয়ং আশফিয়ান বর্ণ। গট ইট সুইট হার্ট? অবশেষে বর্ণর বন্দিনী থেকে ছাড়া পেয়ে নিচে নেমে এলো সুখ। বাড়িতে অতিথিদের সমাগম। হাঁটার ফাঁকে ফাঁকে অনেকের সাথেই টুকটাক কথা হয়ে গেল। খিদে পেয়েছে খুব, পেট চুচু করছে যেন। রুবায়াত রান্নাঘরে ব্যস্ত ছিলেন। খালামণিদের ভিড়িয়ে আম্মুর পাশে গিয়ে অল্পক্ষণ চেয়ে রইল। ভদ্রমহিলা আগে থেকেই প্লেট ভর্তি খাবার তুলে রেখেছিলেন। প্লেট হাতে নিতে গিয়েও আশেপাশে পর্যবেক্ষণ করে হাত গুটিয়ে নেয় সুখ। বোঝায়, কাজ করতে অনেকেই আছে এখানে, চলো খাইয়ে দেবে আমায়। অনেকদিন তোমার হাতে খাইনি, অথচ কাল রাতেও খেয়েছে। রুবায়াত হাসলেন মুগ্ধ হয়ে। খালামণিরা বলা বলি করছে, মেয়ে বিয়ে দিয়েছ আপা, এখনো বাচ্চাদের মতো খাইয়ে দিতে হয়? আজব। ইব্রাদ মিলিকে তো আমি দিই না কখনো। রুবায়াত জবাব দেয়, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে ছোট্টটাই রয়ে যায়। আমার একটা মাত্র মেয়ে, বিয়ে হোক বা একাধিক বাচ্চার মা, তবু সে আমার কাছে ছোট বাচ্চাই থাকবে। কিছু কটু কথা শোনাতে ইচ্ছে হলো, তারা বলেনি আর কিছুই। সুখকে নিয়ে নিজেদের রুমে চলে এলেন রুবায়াত। তামিজ সাহেব তখন ছিলেন না। ভদ্রলোক বিয়ের তরজোরে ভীষণ ব্যস্ত। বেডে বসে সুখ প্রথমে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরল। সুখের মুখে লোকমা তুলে দেওয়ার সময় তড়িঘড়ি করে অভ্র প্রবেশ করে। চাচ্চুর ওয়ালেটটা দাও কাম্মা, দ্রুত। অভ্যন্তরীণ দৃশ্যে চোখ আটকাতেই থেমে গিয়ে ব্যস্ততার সুর পাল্টে ব্যঙ্গ করে বলল, শুধু সুখ পাখিকেই খাইয়ে দেবে? ও, আমরা তো বানের জলে ভেসে এসেছি। আয়, তোকেও খাইয়ে দিই। সুখ হাসি মুখে এছাড়াই কাছে রাখল। ব্যস্ততা ভুলে অভ্র সত্যি হাঁ করে। রুবায়াত খুশি মনে তার মুখেও লোকমা পুড়ে দিয়ে কাভার থেকে ওয়ালেট বের করে দিলেন।
চলে যাওয়ার আগে আরেক লোকমা নিল অভ্র। পিছন থেকে রুবায়েত বললেন, নূরকে পাঠিয়ে দিস অভ্র। বাচ্চাটাও কিছু মুখে তোলেনি সকাল থেকে। আর চোখে চেয়ে পুনরায় নজর সরিয়ে আনে জেসি। বুকের ভেতরটা ঈষৎ ছলকে ওঠে। পাশেই মেহেরাব। জেসির লজ্জা লাগছে প্রচুর। কেন কে জানে, আগে লোকটার পাশাপাশি এমনকি গা ঘেঁষে দাঁড়াতেও এমন লজ্জা বোধ করেনি। হয়তো মেহেরাবের সম্মতি ব্যতীত তাকে জ্বালাতন করতে পেরে ভালো লাগতো বলে। এখন মানুষটা রাখছে তো না, উল্টো ক্ষণে ক্ষণে ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে পর্যবেক্ষণ করছে। সময় দেখে নেয় জেসি। বিকেল 3:45 বেজে। ভাইয়া এতক্ষণে কেন যে এসে পৌঁছাচ্ছে না। জেসির হঠাৎ মনে ওঠে মেহেরাব এই মুহূর্তে তাদের বাড়ির অতিথি। মেহমানদারি উপলক্ষে কিছু খেতে দেওয়া হয়নি। রয়েশ হয়ে জানতে চাইল, কিছু খাবেন, করে নিয়ে আসি। মেহেরাব চট করে তার দিকে ফিরে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, বাড়িতে গেস্ট আসলে কিছু খাবেন করে দিই, এমন মতামত নিয়েই কি তাদের আপ্যায়ন করা হয় এদিকে? জেসি থতমত খেয়ে যায়। জোরপূর্বক হাসতে গিয়ে ঠোঁটে চিনচিনে ব্যথা অনুভব করে অস্ফুট স্বরে আহ করে উঠে দ্রুততরেই ঠোঁটে হাত চাপে। পরক্ষণে ফ্যালফ্যাল করে মেহেরাবের দিকে চাইল। মানুষটা হাসছে মিটিমিটি। তর্জনীতে মৃদু কপাল চুলকে ঠোঁটে হাসি বজায় রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ঠোঁট কেটে গেছে। আমতা আমতা করে জেছি উঠে গেল। আমি আপনার জন্য কিছু তৈরি করে আনছি, বসুন, ভাইয়া আসবে এখনই। রাতের আকাশে গুটি কয়েক তারাদের মেলা। রূপালী চাঁদখানা উকি দিয়ে আছে তার মধ্যে। বাইরে মেহেদি উৎসবে মেতে উঠেছে সকলে। ফুলে ফুলে ভরা বড় স্টেজ। মাঝে তোহফাকে বসানো হয়েছে। ফটোশ্যুট চলছে। অতিথিরা একে একে স্টেজে উঠে তোহফার পাশে বসে কেক কেটে ছবি ক্যাপচার করছে। মিউজিকে গানের সুর, আতশবাজির রোশনায়ে নিবাসের আকাশ ঝলমলে, আরও কত কি। ক্ষণকাল সবার মাঝে থেকে আইজা বাড়ির ভেতরে চলে এলেন, সোজা নিজেদের বেডরুমে। এরপর দরজা ফিরিয়ে চলে এলেন বেলকনিতে। সেখানে বর্ণ দাঁড়িয়েছিল আগে থেকেই। তার দৃষ্টি ওই নিচে, যেখানে হইচই রই রই আনন্দে মেতে উঠেছে সবাই। দূরে একাধিক মেয়েদের মাঝে শোককেও চোখে পড়েছে। বর্ণর দৃষ্টি তার দিকেই আবদ্ধ। ছেলেকে এখানে দেখে একটু চমকালেন নাইজা, বরং নিঃশব্দে তার পাশাপাশি দাঁড়িয়ে নিজেও নজর নিবদ্ধ করলেন স্টেজে। প্রায় অনেকক্ষণ কেটে গেল নীরবতায়। এরপর মুখ খুলে বর্ণ অত্যন্ত স্বাভাবিকভাবেই বলল, বেশ কয়েকদিন আগে একজনের সাথে মিট হয়েছে। কিছুটা স্পেশাল ছিল সে আমার জন্য। ইউ মাইট নো হিম। আইজা মুখ ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন। বর্ণর দৃষ্টি তখনও দূরের সুখের দিকে। মার দিকে একবারও চায়নি সে। ভদ্রমহিলা তপ্ত শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন, কে সে?